আর সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে পড়ানো কথা ভাবা হয়েছে সেটি হচ্ছে ক্লাস 12-এর আমাদের সেমিস্টার 4-এ এনভায়রনমেন্টাল স্টাডিজের ENVS যে বিষয়টি সেখানের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি একটু একদম প্রথমেই সিলেবাসটা নিয়ে দেখাবো। যদি দেখতে পাওয়া যায় যে সেমিস্টার 4-এর প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ENVS-এ সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়টিকে নিয়ে চর্চা করাটাও খুব দরকার, কারণ হচ্ছে আমরা যে বিষয়েই পড়াশোনা করি না কেন পরিবেশগত কিছু সমস্যার মধ্যে এই পলিউশনটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এবং যেটা পড়ার জন্য আমাদের সিলেবাসে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা একটুখানি আজকে শুনবো এবং জানবো। প্রথম যদি সিলেবাসটা এইটা মোটামুটি তোমাদের সবটাই পরিচিত একটা জায়গায়, যেহেতু সিলেবাসটা তোমাদের দেখা রয়েছে, সেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা কনসেপ্ট অফ পলিউশনটাকে দেখবো। এরপরে দেখবে সিলেবাসটার মধ্যে বিভিন্ন ধরনের পলিউশনকে নিয়ে আলোচনা করা হয়েছে, মানে ধরো এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। আমাদের পরিবেশে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, এয়ার, ওয়াটার, সয়েল, সেই সমস্তগুলোরই কোথাও গিয়ে একটা এই কম্পোনেন্টগুলোর দূষণ হচ্ছে। এই বিষয়টি দূষণ কি, কেন দূষণ হচ্ছে, কারা দূষণ করছে, দূষণ হলে কি খারাপ হয়। আমরা খুব ইন জেনারেল হয়তো কিছু কিছু বিষয়ে আমরা নিউজ পেপার পড়ি বা আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা ম্যাগাজিন পড়ি বা সেখানে আমরা বা টিভি চ্যানেল দেখি, সেখানে আমরা জানি। কিন্তু আমাদের যে পাঠ্য বইতে যে বিষয়গুলি রয়েছে, ধরো আমাদের স্পেসিফিকভাবে কিছু জানতে হবে, যেগুলো না জানলে আমরা পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আরো গভীরভাবে ভাবতে পারবো না। আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, মেইন যে দূষণগুলো রয়েছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, রেডিয়েশন পলিউশন। এবং তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে সিলেবাসের মধ্যে মেইনলি প্রথম রয়েছে যে এর কিছু সোর্স, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কোথা থেকে এই দূষণগুলো হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাববো, আলোচনা করব। তার ইম্প্যাক্ট কি হতে পারে, তার প্রভাব, কারণ কোনো কিছুর আমরা তখনই দূষণ বলি যখন সেটা একটা খারাপ দিক সেটার থাকে, তার ইম্প্যাক্টটা নিয়ে আমরা জানবো। সেটা আমাদের ওপর হতে পারে, আমরা যারা মানুষজন তাদের ওপর হতে পারে, গাছপালার ওপর হতে পারে, যে কোনো লিভিং সিস্টেমের ওপর এটার ইম্প্যাক্টটা নিয়ে আমরা জানবো। আমরা জানবো যে সেটাকে কি করে আমরা কন্ট্রোল করতে পারি এবং অন দ্য বেসিস অফ হোয়াট, কি বিষয়ে এটা দূষণ। আমরা একটু বিস্তারিতভাবে বলবো। আগে তোমাদের একটা ইন জেনারেল আমরা একটা আভাস দিই যে দূষণ ব্যাপারগুলো জানতে হলে, ধরো এয়ার, তার ডিটেল আমরা পড়তে গেলে, বা ওয়াটার তার ডিটেল আমরা পড়তে গেলে, বা সয়েল তার ডিটেল আমরা পড়তে গেলে আমাদের প্রথম কি জানার দরকার। আমরা এগোই আস্তে আস্তে। ফার্স্ট একদম সিলেবাসের টপিক ধরে কনসেপ্ট অফ পলিউশন, ঠিক আছে। ফার্স্ট যে কথাটা আসে যে পলিউশন কাকে বলে, পলিউশন ব্যাপারটা কি। পলিউশন মানে হচ্ছে একটা ইন্ট্রোডাকশনস অফ হার্মফুল সাবস্টেন্সেস। মানে আমরা জানি যে আমাদের পরিবেশে, আমরা যেরকম একটু আগেই উল্লেখ করলাম যে এয়ার, ওয়াটার, সয়েল, এর মধ্যে কিছু কম্পোনেন্ট সব সময় থাকে, সব সময় এর মধ্যে কিছু কম্পোনেন্ট তোমার থাকছে, একটা সার্টেন অ্যামাউন্ট প্রেজেন্ট রয়েছে। যেরকম আমি ধরো তোমাকে বলছি কার্বন ডাই অক্সাইড, অ্যাটমসফিয়ারে একটা সার্টেন লেভেলে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। সমস্যাটা কখন হয়, যতটা তার থাকার কথা তার থেকে বেশি থাকলে বা কম থাকলে, সেটাকেই কিন্তু আমরা পলিউশন বলি। তোমরা যদি দেখো ইন্ট্রোডাকশন অফ এ হার্মফুল অর আনডিজারেবল সাবস্টেন্সেস, মানে যেটাকে আমরা দূষক বলি, পলিউট্যান্ট বলি, সেই বিষয়টিকে ভাবতে গেলে যখন তারা এনভায়রনমেন্টের মধ্যে কোথায় আসছে, এয়ারে আসছে, ওয়াটারে আসছে, ল্যান্ডে আসছে, যেখানে হতে পারে। বা ধরো আমি যদি এরকম ভাবে বলি যে শব্দ দূষণ নিয়ে বলি, আমি আসবো একটার পর একটা করে। শব্দ দূষণের ক্ষেত্রে আমরা তো নর্মাল কথাবার্তা বলি, আমরা অনেক সময় মাইকে গান শুনি, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে মাইক বাজে। মাইক বাজাটাই কি দূষণ? সেটা কিন্তু দূষণ না। কোথায় বাজছে সেটা দূষণ, কোন জায়গাটায় কতটা জোরে বাজছে সেটা দূষণ।
সেই জায়গাটা মাথায় রেখে ধরো আমি একটা মাইক এনে আমি একটা হসপিটালের পাশে রাত্রি 12টার সময় খুব জোরে সেটা বাজালাম, তখন সমস্যাটা শুরু হয়। কিন্তু এটা দূষণ না যে মাইকটা যখন বাজছে কিন্তু একটা খুব নর্মাল একটা সাউন্ড বাজছে, যেটা তোমার আমার কারোর ক্ষেত্রেই কোনো অসুবিধা করছে না, এবং নির্দিষ্ট একটা দিনের নির্দিষ্ট সময় বাজছে, আবার নির্দিষ্ট সময় সেটা বন্ধও করে দেয়া হচ্ছে, সেইটা কিন্তু দূষণ না। তাহলে এমন কিছু সাবস্টেন্স বা আনডিজারেবল কন্ডিশন তৈরি হচ্ছে যেটা তোমার বা আমার পক্ষে ক্ষতিকারক, সেই দূষণটায় আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, সেই শব্দটায় আমি খুব একটা ভালো ফিল করছি না, সেটা কিন্তু দূষণ। তাই জন্য এখানে যেটা যে কোনো পলিউট্যান্ট কোনোভাবে আমাদের পরিবেশের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আসে বা তার ফলে একটা অ্যাডভার্স এফেক্ট তৈরি হয়, একটা খারাপ দিক আসে, সেই বিষয়টাকে বলা হচ্ছে পলিউশন। এবং এই ডেফিনেশনটা কিন্তু যে কোনো কম্পোনেন্ট আমি কনসিডার করি, এয়ার, ওয়াটার, সয়েল, রেডিয়েশন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একই। এটা গেল প্রথম বিষয়। এবং যার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সে কিন্তু পরিবেশের ব্যালেন্সটা নষ্ট করে। এটা খুব গুরুত্বপূর্ণ, একদম লাস্ট লাইনে তোমরা দেখতে পাবে, ডিস্টার্বিং দ্য ব্যালেন্স অফ দি নেচার, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো এই একদম সহজভাবে বলতে গেলে পলিউশন মেকিং দ্য এনভায়রনমেন্ট ডার্টি অ্যান্ড ইমপিওর। আমি যে কথাগুলো বললাম ভালো রাখতে পারে না, মানে পরিবেশ মানেই কি খারাপ, পরিবেশ মানে কি ভালো, পরিবেশ মানে তো গাছপালা, পরিবেশ মানে তো এত সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, তারাও তো পরিবেশ, একটা সুন্দর নীল আকাশ, সেটাও তো পরিবেশ। তাহলে যখন সেটা একটা পলিউশন হচ্ছে, মানে ধরো একটা কলকারখানার ধোঁয়া, কালো ধোঁয়া এসে ওই নীল আকাশটাকে পুরো কালো করে দিচ্ছে, তখন সেটা খারাপ দিক, তখন সেটা পলিউশন। আমরা এরপরে একদম সাইন্টিফিক্যালি পলিউশনের কিছু ডেফিনেশনের দিকে যাব। আমাদের বিভিন্ন ধরনের এই পরিবেশকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন আইন রয়েছে, এটাও তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এ রয়েছে পরের চ্যাপ্টারে, কিন্তু আমি কিছুটা একটু একটু লিঙ্ক করার চেষ্টা করব যাতে তোমাদের ওই পার্টটাও পড়াশোনার জন্য সুবিধা হয়। কি সুবিধা হয়? তোমরা দেখবে ওখানে একটা আইন রয়েছে বা ল রয়েছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, এটাকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়, ঠিক আছে? এটা অনুযায়ী বিভিন্ন আইন কেন তৈরি হয়? আইন হচ্ছে আমরা যখন কথা শুনি না তখন আইন দিয়ে আমাদেরকে কথা শোনানো হয়। আমরা বলি যে আমরা পুকুরের মধ্যে এই নোংরাটা ফেলো না, আমাকে হয়তো এমনি বললে আমি শুনবো না, কিন্তু যখন আমাকে বলবে যে 500 টাকা জরিমানা করা হবে তখন আমি শুনবো। সেরকমই এইরকম আইন করে করে এই পলিউশনগুলো আটকানোর চেষ্টা হয়। এবং সেখানে একটা পলিউশনের ডেফিনেশনে বলছে, পলিউশন মিনস দ্য প্রেজেন্স অফ এনি সলিড, liquid or gaseous substances it's in such concentration as may be or tend to be injurious to environment। আমি যে কথাটা এতক্ষণে বললাম সেটাই একদম স্পেসিফিক ভাবে ডিফাইন করা হচ্ছে পলিউশনকে। এবং সব সময় পলিউশন মানেই কিন্তু সেটা ভিজিবল নাও হতে পারে। আমি বললাম শব্দ দূষণের ক্ষেত্রে কি আমরা ভিজিবল পারি, ইনভিজিবল গ্যাস হতে পারে বা রেডিয়েশন হতে পারে, নয়েজ হতে পারে, এটা যে সবসময় আমরা চোখে দেখবো তা কিন্তু নাও হতে পারে, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমরা পরের স্লাইডে যাই। এইখানে আমরা দেখছি মেইনলি কম্পোনেন্টস অফ পলিউশন। কম্পোনেন্টস গুলো কি কি দেখো, প্রথম হচ্ছে 3টে মেজর জিনিসকে আমরা জানবো। প্রথমটা আমরা জেনে গেছি, এক হচ্ছে পলিউট্যান্টস, সেটা আমরা কি জেনেছি? সাবস্টেন্স কজিং পলিউশন, পলিউট্যান্ট। প্লাস্টিক, এখন প্রচন্ডভাবে আমরা এই ব্যাপারটায় সচেতনতা আনছি। আমরা শপিং মলে যাই, শপিং মলে গিয়ে দেখি বা একটা তোমার কাগজের ক্যারি ব্যাগ কিনতে হয় 7 টাকা বা 10 টাকা দিয়ে, সেটার জন্য আমরা পে করছি। আমরা প্লাস্টিক ব্যবহার থেকে একটু দূরে রাখার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে প্লাস্টিক পলিউশন নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে। সুতরাং পলিউট্যান্ট একটা মেজর কম্পোনেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিডিয়া। তুমি কিসের মাধ্যমে পলিউশনটা হচ্ছে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। কি হচ্ছে? আমি যেটার মাধ্যমে হচ্ছে, কোনোটা এয়ারের মাধ্যমে হচ্ছে, কোনোটা ওয়াটারের মাধ্যমে হচ্ছে, কোনোটা সয়েলের মাধ্যমে হচ্ছে, এটা একটা মিডিয়াম, একটা কম্পোনেন্ট। আরেকটা হচ্ছে পলিউশনের এফেক্ট,
যেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, যে এফেক্টটা কি হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে এই এফেক্টের পরে কিন্তু বিভিন্ন হার্মফুল ডিজিজ যে জিনিসগুলো আসছে। এবং তোমরা দেখো যে একটা খুব বহুল প্রচারিত টার্ম, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, সেই জিনিসটা হচ্ছে। এবং এই রিসেন্ট ডেতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিজনাল একটা চেঞ্জেস এসে যাচ্ছে। সিজনাল চেঞ্জেস মানে হচ্ছে তোমার যখন গরম পড়ছে প্রচুর গরম পড়ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এবছরই প্রচুর একটা মানে 2025-এর একটা প্রচন্ড বৃষ্টিপাত হলো, এবং সেই বৃষ্টিপাত আমরা দেখছি একদম মে মাস থেকে শুরু করে পুজো অবধি বৃষ্টিপাত হলো। তো এই বিষয়গুলোই যে আমাদের সিজনাল ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, প্রচুর প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলোই হচ্ছে তার ইম্প্যাক্ট। কারণ কারোর হয়তো বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার দরকার, সেই উষ্ণতাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সে আর বাঁচতে পারছে না। তাই তার ইম্প্যাক্টগুলো বা এফেক্টগুলো হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তাহলে যদি কম্পোনেন্ট হিসেবে বলা হয় পলিউট্যান্ট, পলিউট্যান্ট মিডিয়া এবং পলিউশন এফেক্ট, এগুলো হচ্ছে পলিউশনের মেজর কম্পোনেন্ট। এখানেও আরেকটু ডিটেলে জিনিসটা লেখা রয়েছে যে পলিউট্যান্ট ব্যাপারটা কি, যে তারা কারা, এনভায়রনমেন্টে কজ হার্মফুল বা ডিসকমফোর্ট তৈরি করে, হিউম্যান, অ্যানিমাল, প্লান্টসের উপর এফেক্ট করে, এবং আনওয়ান্টেড। ওই ডেফিনেশনসটাই তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটু ডিটেলে সিম্পল ভাবে লেখা রয়েছে। টাইপ যদি বলি, আমাদের এই বিষয়টা আসবো কারণ আমাদের টাইপগুলো রয়েছে। টাইপের বেসিসে এটা প্রথম হতে পারে হচ্ছে আমি বেসড অন অরিজিন, কোথা থেকে পলিউশনটা তৈরি হচ্ছে। তুমি দেখো বা পলিউট্যান্টের এই যে ক্লাসিফিকেশনস, টাইপসগুলো, প্রথম হচ্ছে একটা ন্যাচারাল ওয়েতে হতে পারে, মানে প্রাকৃতিকভাবে একটা পলিউট্যান্ট তৈরি হচ্ছে। আরেকটা হতে পারে অ্যানথ্রোপোজেনিক, মানে হচ্ছে হিউম্যান মেড, আমরা করছি, আমাদের জন্য তৈরি হচ্ছে। তো যদি ন্যাচারাল পলিউট্যান্ট হিসেবে দেখো, দেখবে এই যে ভলক্যানো রয়েছে, ভলকানিক অ্যাশ, অনেক সময় পোলেন, ডাস্ট, মিথেন ফ্রম অ্যানিমালস, তাদের ডাইজেশন থেকে তৈরি হয়। সেখানে দেখা যায় যে কিছু ন্যাচারাল উপায়ে কিন্তু পলিউট্যান্ট বা কোনো গ্যাস হতে পারে বা কোনো সাবস্টেন্স হতে পারে, সেটা এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে রিলিজ হচ্ছে। ইট ক্যান বি ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে, যেখানে উই আর দি রেসপন্সিবল পার্সন। কারা? আমরা আমাদের প্রয়োজনে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি করছি, আমরা আমাদের প্রয়োজনে, আমাদের লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আমরা নিজেদের, বা আমরা হয়তো আমাদের দুটো জামা কিনলেই হয়ে যায়, সেটা থেকে আমি 10টা জামা কিনছি, তার জন্য প্রোডাকশন দরকার, তার জন্য প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। আমরা অপ্রয়োজনে একটা গাড়ির থেকে দুটো গাড়ি ব্যবহার করছি, আমরা পাবলিক ট্রান্সপোর্ট কম ব্যবহার করছি, সেখান থেকে ভেহিকুলার এক্সহশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন স্মোক রিলিজড হচ্ছে, কোথাও গিয়ে প্লাস্টিক ওয়েস্ট বেশি বেশি করে জেনারেট হচ্ছে, সেটাও কিন্তু একটা সমস্যা। এছাড়া হচ্ছে এই যে ধরো আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন সিজনাল যে শস্যগুলো, যেরকম টমেটো, ফুলকপি যেগুলো রয়েছে, যেগুলো এক্সক্লুসিভলি শীতকালে পাওয়া যেত, আমরা কি করছি, আমাদের মতো করে সেগুলো চাষ করার চেষ্টা করছি। তাতে কি করছি, আমাদের প্রয়োজনে পেস্টিসাইডস অ্যাড করছি, প্রয়োজনে ফার্টিলাইজার অ্যাড করছি, এবং করার ফলে যেটা হচ্ছে এই তোমার মানে ম্যানমেড পলিউট্যান্টগুলো কিন্তু বাড়তে থাকছে। তাহলে বেসড অন দ্য অরিজিন, ইট ক্যান বি অফ টু টাইপ, ওয়ান ইজ দ্য ন্যাচারাল, অ্যানাদার ইজ দ্য অ্যানথ্রোপোজেনিক। এছাড়া কি হবে, বেসড অন দ্য এনভায়রনমেন্ট দে এফেক্ট, কোথায় তারা এফেক্ট করছে সেটাও তো একটা ইম্পর্টেন্ট। ওই যে বললাম মিডিয়া, কোথা থেকে কিভাবে ওই পলিউট্যান্টটা ছড়িয়ে পড়ছে, সেই জায়গাটা যদি আমরা ভাবি, দেখো কিভাবে করছে, এটার কিন্তু অনেকটা টাইপের ওপর মতোই। এয়ার পলিউট্যান্ট, যদি কার্বন ডাই অক্সাইড বলো, যদি সালফার ডাই অক্সাইড বলো, যদি নাইট্রোজেনের বিভিন্ন গ্যাস বলো, মেইনলি গ্যাসিয়াস সাবস্টেন্সেস। এছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট এয়ারের কম্পোনেন্ট রয়েছে, আমি এয়ার পড়ানোর সময় বলবো, সেটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। সেখানেও যদি আমি দেখা যায়, সেগুলো কিন্তু ভীষণভাবে এয়ার বেসড, তাদের পলিউশন করার জায়গাটা হচ্ছে এয়ার। যদি আমি ওয়াটারের ক্ষেত্রে বলি, তাহলে দেখা যায় অয়েল স্পিল, সিওয়েজ। তো
তোমরা প্রচুর সলিড ওয়েস্ট দেখবে তৈরি মানে প্রচুর সলিড ওয়েস্ট জেনারেট হচ্ছে। আমাদের বাড়িতেও এখন দেখবে প্রচুর সলিড ওয়েস্ট মানে জেনারেট হয়। আমরা অপ্রয়োজনীয় জিনিসও যেরকম নোংরা আবর্জনা করে সঞ্চয় করতে থাকি, এবং প্রয়োজনীয় জিনিস তো তৈরিই হয়, জেনারেটই হয়। সেইগুলো নিয়ে গিয়ে কোথাও গিয়ে আমরা পুকুর পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসছি, পুকুরের জলে ফেলছি, গঙ্গা নদীতে ফেলছি, অয়েল স্পিল লিকেজ হচ্ছে, কোথাও গিয়ে হেভি মেটাল পড়ছে, কোথাও গিয়ে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট পড়ছে। ওই যে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তাদেরও তো কিছু বর্জ্য জল রয়েছে, দূষিত জল রয়েছে, সেগুলো কোথায় যাবে? সেইগুলো পড়ছে। ওয়াটার পলিউশন হচ্ছে, সেগুলো ডিরেক্ট গিয়ে ওয়াটার বডিতে মিশছে। সয়েলের ক্ষেত্রে আমি একটু আগে বললাম পেস্টিসাইডস, ফার্টিলাইজারের ওভার ইউজ হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই ওয়েস্ট ডাম্প যেটা জলকেও ক্ষতি করছে, আবার সাইমালটেনিয়াসলি সয়েলকে ক্ষতি করছে। তোমার প্লাস্টিক রেসিডিউ, এরা সয়েলের বিভিন্ন কম্পোনেন্টের সাথে মিশে যাচ্ছে, সেখান থেকে সয়েল পলিউশন হচ্ছে। নয়েজ বা লাইট পলিউশন, দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল লাইটের ইউজের টেন্ডেন্সি গুলো খুব বাড়ছে, যেখানে দরকার নেই, অপ্রয়োজনীয় লাইট, সেই লাইটটার ইউজে দেখা যাচ্ছে লাইটের পলিউশন হচ্ছে। এবং সেটা গিয়ে ধরা যাক কোনো একটা মানে পাখিকে, কোনো একটা মানে ইনসেক্টকে, তাদেরকে ঠিক মতো রাত্রিবেলা থাকতে দিচ্ছে না, মানে যেখানে ধরো দরকার নেই লাইটটা, অন্ধকার হলেই হয়ে যায় বা অল্প একটু লাইট হলেই হয়ে যায়, কিন্তু সেখানে আর্টিফিশিয়াল লাইটের ইন্ট্রোডাকশন আসছে, আর্টিফিশিয়ালি নয়েজের ইন্ট্রোডাকশন আসছে। এবং সেখানে দেখতে গিয়ে যেটা হচ্ছে এই পলিউশনস গুলো কিন্তু তার হচ্ছে বেসড অন দি এনভায়রনমেন্ট দে এফেক্ট। ওই লাইটের জন্য লাইট পলিউশন, নয়েজের জন্য নয়েজ পলিউশন হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি কোনো কোনো কম্পোনেন্ট আছে যেগুলো মাটির সাথে পড়লেই একদম মাটিতে ব্রেকডাউন করে যাচ্ছে, মিশে যাচ্ছে। আমরা কিন্তু তাদেরকে নিয়ে খুব একটা ওয়ারিড হই না। কেন কি? ওই জিনিসটা আর ওই জিনিসটাই থাকছে না 10 দিন বাদে, সে কি করছে? সে মাটির সাথে মিশে যাচ্ছে। এই বিষয়টিকে বলা হয় বায়োডিগ্রেডেবিলিটি অফ পলিউট্যান্ট। কোনো কোনো পলিউট্যান্ট biodegradable, কোনো pollutant non-biodegradable. Based on their degradability, it can be of two types. One is the biodegradable pollutant, কারা? Food waste, paper waste, sewage, এগুলো নিয়ে কিন্তু আমরা কম ভাবি। ধরো ফুড, কিছু একটা খাবারের পচা খাবার তুমি ফেলে দিলে মাটিতে, ওটা হয়তো সেই মুহূর্তে তোমার নোংরা লাগলেও কিছুদিন পরে দেখবে ওটা ঠিক ডিগ্রেড হয়ে মাটির সাথে মিশে গেছে। You are not that much worried about it. আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল মানে কি? ওরা কিন্তু মাইক্রোবিয়াল ডিকম্পোজিশনে ভেঙে যাচ্ছে, কিন্তু নন বায়োডিগ্রেডেবল হলে ওরা মাইক্রোবিয়াল ডিগ্রেডেশনে ভাঙছে না। এবার যেই মুহূর্তে তোমার ভাঙছে না, তখন যেটা সমস্যা তৈরি হচ্ছে, দে পারসিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট। এই যে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়াটা কিন্তু সমস্যাদায়ক। কেন? কারণ এই থেকে যাওয়াটা কোথাও গিয়ে জমতে 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 একটা বড় আকার তৈরি হচ্ছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো প্লাস্টিক। তুমি প্রথম একদিন তোমার বাড়ির সামনের ড্রেনে একটা প্লাস্টিক ফেললে, ঠিক আছে, সেটা জলের মধ্যে দিয়ে গেল না, আটকে রইল, বা তুমি ড্রেনে ফেললে না, তুমি মাটিতেই ফেললে, সেটা কোথাও গিয়ে বৃষ্টির জলে গিয়ে ড্রেনের মধ্যে আটকে গেল। পরের দিন কিন্তু সেটার কিন্তু 3-4 দিন 10 দিন পরেও সেটা ব্রেকডাউন হচ্ছে না, সেটা কোথাও গিয়ে আটকে রয়েছে, সেটা অন্য কোথাও গেল না, বা কোথাও গেল সেখানেও সে আটকেই রইল। তার আলটিমেট ফেট কিন্তু ডিগ্রেড করা না, ইট ইজ নন বায়োডিগ্রেডেবল। তারপর কি হলো? তারপর 2 দিন পরে দেখলে তোমার ড্রেনটা বৃষ্টির জন্য জল পাস হচ্ছে না, জলটা উপচে পড়ছে। এই যে সমস্যাটা, এই ধরনের সমস্যা কিন্তু হয় নন বায়োডিগ্রেডেবিলিটির জন্য। এবং সেখানে মানে বেসড অন দ্য ডিগ্রেডেবিলিটি, এটা আমাদের ভাবতে হবে যে আমরা কোন জিনিস কোথায় ফেলছি। বিভিন্ন মিউনিসিপ্যালিটি এই সিস্টেমটা কিন্তু করেছে, যেখানে ওরা ওয়েস্ট কালেকশনের সময় বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল দুটো আলাদা করে নিয়ে যায়, কারণ দুটোর প্রসেসিং টেকনোলজিগুলো কিন্তু আলাদা। এটা হচ্ছে 3টে জিনিস যেটার উপর ডিপেন্ড করে আমরা পলিউট্যান্টটাকে ক্লাসিফাই করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, এটা কিছুটা ডেফিনেশনস থেকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা হার্মফুল চেঞ্জ করছে, আনফেভারেবল চেঞ্জ করছে ন্যাচারাল এনভায়রনমেন্টের উপর, ডেফিনেটলি, নইলে তাকে আমরা পলিউশন বলবো কেন? হার্মফুল একটা ইম্প্যাক্ট আনছে কার ওপর? লিভিং সিস্টেমের ওপর, আমাদের ওপর।
আমাদের এয়ার পলিউশন হলে আমাদের শ্বাসকষ্ট হতে পারে, আমরা ডিজিজ যখন দেখব তখন দেখব। আমরা দেখতে পারি সেই পলিউট্যান্টটা পারসিস্টেন্ট যদি হয়, যেটা আমি প্লাস্টিকের উদাহরণ দিলাম, সেটা একটা সমস্যা তৈরি করতে পারে। হেভি মেটাল হলে সেটা বছরের পর বছর মাটিতে থেকে যেতে পারে, সেটা আরেকটা সমস্যা তৈরি করতে পারে। এছাড়া হচ্ছে ইন্টারকানেক্টেডনেস, মানে হচ্ছে যেখানে এয়ার মানে পলিউশন ইন ওয়ান এরিয়া ক্যান এফেক্ট আদার এরিয়া। কোথাও গিয়ে দেখা যাচ্ছে তোমার এয়ার পলিউশন হচ্ছে, সেই এয়ার পলিউশনটার জন্য অ্যাসিড রেনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেটা গিয়ে সয়েলকে এফেক্ট করছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু কোথাও গিয়ে দে আর ইন্টারকানেক্টেড। তাই ক্যারেক্টারিস্টিক্স অফ পলিউশনের ক্ষেত্রে মোটামুটি আমরা ডেফিনেশন থেকে এগুলোকে বুঝতে পারলাম। আচ্ছা, এবার যেটা বলবো ইন জেনারেল কজ, এবং এই কজগুলো কিন্তু প্রত্যেকটা পলিউশনের জন্য কিছু না কিছু ক্ষেত্রে আলাদা। কারণ হচ্ছে বুঝতেই পারছো, এয়ার, সয়েল, নয়েজ এগুলো তো প্রত্যেকটার জন্য আলাদা। তো কজ যদি আমি বলি, প্রথম আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম একদম শুরুতেই, সেটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। ন্যাচারাল মানে হচ্ছে যেখানে দেখো তলার দিকে রয়েছে, সেখানে ভলকানিক ইরাপশন হতে পারে, ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার হতে পারে, ফরেস্ট ফায়ার হতে পারে, ডাস্ট ফর্ম হতে পারে, ডাস্ট স্টর্ম হতে পারে, ডিকম্পোজিশন অর্গানিক ম্যাটার, ফরেস্ট ফায়ার, ভলকানিক ইরপশন। এগুলো হচ্ছে দিস আর অল মানে হ্যাপনিং ডিউ টু ন্যাচারাল সাম অ্যাক্টিভিটি, ন্যাচারাল ইভেন্ট। এগুলোর জন্য আমাদের হাত নেই, আমরা একটা ভলক্যানোকে আটকাতে পারি না, বা আবার আমরা চাইলেই একটা ভলকানিক ইরপশন করতে পারি না। কিন্তু দেখো ওপরের পার্টটায় যেটা হিউম্যান অ্যাক্টিভিটির যে পার্টটা, সেই অ্যাক্টিভিটির পার্টটা কিন্তু তোমার কোথাও গিয়ে আমাদের উপর ডিপেন্ডেন্ট। কি কি? ইন্ডাস্ট্রিয়াল এমিশন আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি আমাদের প্রয়োজনে ইন্ডাস্ট্রি তৈরি করি, কিন্তু আমরা যদি তার পলিউটেন্টগুলো রিলিজ করার সময় একটু ভাবনা চিন্তা করি, যাতে সেই দূষিত গ্যাসটা খুব ডিরেক্টলি অ্যাটমসফিয়ারে না চলে যায়, সেই দূষিত গ্যাসটা কোথাও গিয়ে তোমার আটকে যায়, কোথাও গিয়ে সেটার একটা স্ক্রিন হয়, কারণ হচ্ছে দূষণটাকে রিডাকশন করা হয়, তারপর যদি ওই গ্যাসটা অ্যাটমসফিয়ারে আসে, সেটা তাহলে ভালো। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ভেহিকুলার এক্সহশন, ট্রান্সপোর্টের যে পার্টটা, সেটা আমাদের হাতে। আরবানাইজেশন এবং কনস্ট্রাকশন, আমরা প্রচুর বাড়ি ঘর তৈরি করে দিচ্ছি, প্রচুর গাছপালা কেটে দিচ্ছি, সেটাও তো গিয়ে কোথাও গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, সেটাও আমাদের হাতে। ডিফরেস্টেশন, ইন্টারলিঙ্কড, বুঝতে পারছো। এগ্রিকালচারাল কেমিক্যালস, ওই যে বললাম আমাদের দেশে প্রচুর পপুলেশন বাড়ছে, খাবারের ডিমান্ড বাড়ছে, আমরা সারা বছর ধরে অনেক কিছু খেতে চাইছি, যেটা সারা বছর যোগান দেওয়াই সম্ভব না যদি আর্টিফিশিয়ালি তার চাষবাস না হয়। সেখানে তার এগ্রিকালচারাল কেমিক্যাল, পেস্টিসাইডস, ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশনস বেড়ে যাচ্ছে, তার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এবং মানে এটা খুবই ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে ইমপ্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা ওয়েস্টটাকে ঠিকভাবে ম্যানেজ করছি না। আমরা যথেচ্ছভাবে একটা জিনিস খাওয়ার পর সেই জিনিসটা থ্রো করে ফেলে দিচ্ছি, তার প্যাকেটটা আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে কি করছি, সেই প্লাস্টিক বা সিওয়েজটা কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে ওখানে জমতেই থাকছে, এবং সেই ওয়েস্ট ডিসপোজাল বা ম্যানেজমেন্ট নিয়ে আমরা কোথাও গিয়ে কম ভাবছি। তাহলে সেইগুলো হচ্ছে মেজর কজেস অফ পলিউশনস। এবং আমি আবার বলছি যে এই কজটা হচ্ছে ইন জেনারেল কজ, এবং এরপরে এয়ার, ওয়াটার সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই কজগুলো প্রত্যেকটা পলিউশনের জন্য আলাদা আলাদা। এফেক্টসটা যদি দেখি, ইন জেনারেল এফেক্টসটা আমরা যদি ভাবি, সেখানে তোমরা দেখতে পাবে এনভায়রনমেন্টের উপর এয়ার, সয়েল, ওয়াটার যদি আমি কম্পোনেন্ট হিসেবে ধরি, এরা তো কোয়ালিটি ড্যামেজ করছেই। আমার যেই বাতাসটা দরকার ছিল, যেই বাতাসের আমার প্রচণ্ডভাবে দরকার ছিল যে আমার শ্বাস নেওয়ার জন্য যত বেশি সেটা ভালো, আমি গুড ফিল করছি। এই যে আমরা ধরো মাঝে মাঝে কি করি, আমরা পাহাড়ে বেড়াতে যাই, কি করি, ওখানে গিয়ে আমাদের এয়ারটা প্রচণ্ড ফ্রেশ লাগে। কেন? কারণ হচ্ছে ওখানে এই শহরের মতো, মানে শহর মানে হচ্ছে নিচে যারা আমরা উত্তরের দিকটায় থাকি না, মানে আমরা যারা দক্ষিণের দিকে থাকি, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই কি, যে ওই এয়ারটা নট দ্যাট মাচ অফ ফ্রেশ। কেন? এখানে প্রচুর ভেহিকেলস, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি, এখানে গ্রিনের পরিমাণ কম। তাহলে ডিরেক্টলি
এয়ার ওয়াটার সয়েল কোয়ালিটিটা কিন্তু ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এফেক্ট অফ পলিউশন। এছাড়া প্রত্যেকটা কনসিকুয়েন্সেস গুলো কিন্তু আলাদা। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ওজোন লেয়ার ডিপ্লিশন হচ্ছে, অ্যাসিড রেইন হচ্ছে, এগুলো আমি আস্তে আস্তে বলবো, লস অফ বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম হচ্ছে, এগুলো হচ্ছে ইন জেনারেলি তার উপর ইম্প্যাক্ট পড়ছে। হিউম্যান হেলথের ওপর একটা বড় রকম ব্যাপার রয়েছে। হিউম্যান হেলথের ক্ষেত্রে কি হচ্ছে, রেসপিরেটরি ডিজিজ হচ্ছে, আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। যদি এয়ারের ক্ষেত্রে বলো এয়ার পলিউশন রিলেটেড রোগ, যদি ওয়াটারের ক্ষেত্রে বলো ওয়াটার পলিউশন রিলেটেড রোগ, আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। ওয়াটারবর্ন ডিজিজ দেখো, আমরা মোটামুটি অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কলেরা, ডিসেন্ট্রি, এগুলো তোমাদের আছে। এরপরে তোমাদের একটা পয়েন্টেই রয়েছে, সেখানে হচ্ছে নয়েজ রিলেটেড বিভিন্ন স্ট্রেস তৈরি হচ্ছে, হিয়ারিং লস হচ্ছে, সেগুলোও কিন্তু একটা ইম্প্যাক্ট করছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরো রেডিও অ্যাক্টিভ যে সাবস্টেন্সগুলো রয়েছে তার সেগুলো এলে আমাদের হার্মফুল বিভিন্ন এফেক্ট হচ্ছে। তারা কি করছে, ক্যান্সারাস হচ্ছে অনেক সময়, তারা আমাদের জেনেটিক মিউটেশন তৈরি করছে। এটা হচ্ছে হিউম্যান হেলথের ওপর, আমাদের ওপর কিভাবে ইম্প্যাক্ট করছে। এটা আমি ইন জেনারেল বললাম, তোমাদের যদি ইন জেনারেল প্রশ্ন আসে আর প্রত্যেকটা আলাদা আলাদা এলে আলাদা আলাদা যখন পড়াবো তখন তোমরা দেখতে পাবে। ইকোনমির ওপর কি হচ্ছে, রিডিউসড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, ওই অত ফার্টিলাইজার পেস্টিসাইডস অ্যাড করে করে চাষ করার জন্য জমির সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে চাষবাসের যে ক্যাপাসিটিটা আরো বেশি হতে পারতো, সেখানে গিয়ে কোথাও গিয়ে সেটা রিডিউস করছে। কস্ট অফ হেলথ কেয়ার অ্যান্ড ক্লিনিং দ্য এনভায়রনমেন্ট অনেক বেড়ে যাচ্ছে যদি ইকোনমি হিসেবে দেখো। আমরা অনেক কিছু পেতে গিয়ে খুব তাড়াতাড়ি পাওয়ার আশা করতে 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 কি হচ্ছে, আমাদের ওপরই কোথাও নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসছে, এবং সেটাকে সারানোর জন্য, রিপেয়ার করার জন্য আমাদের অনেক বেশি কস্ট দিতে হচ্ছে। এবং লাস্টলি ড্যামেজ টু প্রপার্টি অ্যান্ড ট্যুরিজম, সেই জায়গাটাও তো একটা ব্যাপার রয়েছে। কারণ হচ্ছে যে ইকোনমি হচ্ছে এই ব্যাপারগুলোর সাথে খুব রিলেটেড। তোমরা দেখবে পাহাড় বা কোনো জায়গাতে প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে, পাহাড় কেটে তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে সুন্দর সুন্দর। এটা কি হচ্ছে, এটা তো ন্যাচারাল এনভায়রনমেন্টকে কোথাও গিয়ে আমরা নষ্ট করে দিচ্ছি, এবং এই নষ্ট করার ফলে কি হচ্ছে, প্রকৃতির ক্ষতি হচ্ছে। এবং সেটা কিন্তু কোথাও গিয়ে ফাইনালি ধরো একটা ট্যুরিজম করে হয়তো প্রচুর টাকা রোজগার হচ্ছে, কিন্তু সেই রাস্তাটা মেরামত করতে গেলে, বা এই যে কিছুদিন আগে প্রচুর বড় একটা বন্যা এসে গেল, তাতে প্রচুর মানুষ মারা গেল, প্রচুর মানুষের বাসস্থান চলে গেল, সেটা রিপেয়ারিং মেকানিজম কিন্তু একটা বড় রকম ইকোনমিক্যাল দিক থেকে একটা কি বলবো ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেই জায়গাটায় কিন্তু আমাদের পলিউশনের ড্যামেজটা রয়েছে। তার জন্য কি দরকার, আমাদের দরকার হচ্ছে কন্ট্রোল। আমাদের কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এই কন্ট্রোলটা ভীষণভাবে দরকার। কেন? টু প্রোটেক্ট হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইফ, কারণ যাদের যাদের ক্ষতি হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, সেক্ষেত্রে দরকার। এনশিওর অ্যাভেলেবিলিটি অফ ক্লিন এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের প্রত্যেকটা লিভিং সিস্টেমের তাদের কিন্তু অধিকার আছে একটা সুস্থ পরিবেশে বেঁচে থাকা। সেটা একটা ক্লিন ওয়াটার পাওয়া, একটা ক্লিন এয়ার পাওয়া, একটা সুস্থ জমি পাওয়া, সেই জমিতে ঠিকঠাকভাবে চাষাবাদ হবে, যেই খাবারটা আমরা খাবো, এটা কিন্তু আমাদের একটা ন্যায্য অধিকারের মধ্যে পড়ে, সেটাও একটা নিড। এবং ফাইনালি গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোথায় গিয়ে ফিউচার জেনারেশনস যেন ভালো থাকে, সেই ফিউচার জেনারেশনের জন্য কিন্তু এটা আরো বেশি দরকারি একটা বিষয়। কারণ হচ্ছে আমরা ভালো থাকলাম, আমরা সমস্ত কিছু ভালোভাবে এনজয় করলাম, মানে হচ্ছে আমরা প্রচুর লাইট পেলাম, প্রচুর এনার্জি ইউজ করে ফেললাম, কিন্তু সেখানে অনেকটা কয়লা পুড়ে গেল, যেই কয়লাটা আবার রিস্টোর হতে গিয়ে হয়তো আরো 100 বছর লেগে যাবে। তাহলে আমি পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে গেলাম? এবং শুধু সেটা না, এটা তো একটা রিসোর্সের পার্ট বললাম, সেই কয়লাটা পোড়ালে তো প্রচুর গ্রিন হাউস গ্যাস তৈরি হলো, সেটা কিভাবে হলো? সেই জায়গাটা দেখতে গেলে আমাদের কিন্তু কোথাও গিয়ে এই পলিউশনটাকে আটকানোর প্রয়োজন, এই কারণে প্রয়োজন যাতে পরবর্তী প্রজন্ম ভালো থাকে, পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ পৃথিবী রেখে যেতে পারি। ফিউচার জেনারেশন, আমরা মানে তো শুধু আমি না, আমরা মানে আমাদের আগের জন্য আমরা, আমাদের পরের জন্য আমরা, তো সেটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং
প্রিভেনশন কন্ট্রোল মেজারের মধ্যে বা অনেক কিছুই রয়েছে। তার মধ্যে ওই যে বললাম, ফসিল ফুয়েল ব্যবহার না করে আমরা যদি রিনিউয়েবল এনার্জিগুলোকে একটু জোর দিই, সোলার, উইন্ড, এই জায়গাটা আমরা একটু ভাবনা চিন্তা করি, রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেলের ওপর আমরা ভাবি, যেখানে ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি। অ্যাফরেস্টেশন, প্রচুর গাছ লাগাতে হবে। তোমাদের দেখবে স্কুলে প্রচুর গাছ লাগানোর প্রোগ্রাম হয়, অনেক সময়ই হয়। কিছু না হলে বাড়িতে লাগাও, বাড়িতে একটা ছোট্ট টবের মধ্যে একটা গাছকে যত্ন করো, এবং গাছকে লাগিয়ে ভুলে গেলে হবে না, কিন্তু ওটাকে লাগিয়ে তোমাকে ওটার যত্ন নিতে হবে। তো সেটাই হচ্ছে তার নিডস বা প্রিভেনশন, একটা কন্ট্রোল মেজার হতে পারে। প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট তুমিও বাড়িতে করতে পারো সেই প্র্যাকটিসটা। তুমিও দেখতে পারো যে কোনো একটা ড্রামের মধ্যে প্লাস্টিকের ওয়েস্টটা রাখলে, কোনো একটা ড্রামের মধ্যে শাকসবজির খোসা রাখলে, তাহলে ওই বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল দুটো আলাদা হয়ে গেল। এবং এই জিনিসটা ছোট ছোট ভাবে প্র্যাকটিস করলে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারি। এবং ফাইনালি ওই যে শুরুটা একদম করলাম, বিভিন্ন লজ রয়েছে যেগুলো দিয়ে আমরা ভাবনা চিন্তাগুলো মানে অ্যাওয়ারনেসকে জেনারেট করতে পারি। যেই লগুলো এ করেও যে বললাম, আমাকে এমনি বললে আমি শুনবো না, কিন্তু আমাকে যদি বলে এই আইনটা ভেঙে যাচ্ছে, তোমার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে, তখন আমি শুনবো। সেই জায়গাটায় কিন্তু মানে এনফোর্সিং ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Lastly, pollution is one of the greatest challenges to life on earth. এটা যদি ঠিক না থাকে, পুরো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। সেই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, এই সার্ভাইভার মানে যারা সার্ভাইভ করছি আমরা, তাদের জন্য একটা থ্রেটনিং এনভায়রনমেন্ট তৈরি হবে। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা রোল, মানে প্রত্যেকের ছোট ছোট রোলস রয়েছে টু কমব্যাট দ্য পলিউশন। আমরা যদি ভাবি না আমার তো কিছু করার নেই, এটা তো সোসাইটি করছে, আমার তো কিছু করার নেই, তা সেটা কিন্তু হবে না। প্রত্যেকে ছোট্ট ছোট্ট ভাবে নিজের ভূমিকা যদি নিতে পারে, তাহলে ইট উইল হেল্প টু রিডিউস পলিউশনস, টু সেভ এনার্জি, টু রিডিউস ওয়েস্ট অ্যান্ড টু প্রোটেক্ট দ্য মাদার আর্থ। লাস্ট একটা কথাই বলবো, দ্য সলিউশন টু পলিউশন ইজ এভরিওয়ানস কন্ট্রিবিউশনস। এটা ভীষণভাবে জরুরি। তোমাদের বাড়িতে, স্কুলে, তোমাদের সোসাইটিতে যে কোনো ধরনের পলিউশন কমব্যাট করার জন্য যে কোনো অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। শুধু এই সিলেবাসটা তোমরা যারা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ছো, তারা মেবি তাদের কারোর ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে পারে, কারোর ব্যাকগ্রাউন্ড আর্টস হতে পারে, কারোর ব্যাকগ্রাউন্ড কমার্স হতে পারে, কিন্তু এই বিষয়টা কিন্তু সবার জন্য। সবার মানে হচ্ছে শুধু তুমি পড়ছো বলে তোমার জন্য না কিন্তু, বা তোমাকে যে পড়াচ্ছে তার জন্য না কিন্তু। এই বিষয়টা তোমার বাড়ির বাবা মা, ঠাকুমা, দাদু, দিদা, দাদু যারা রয়েছে তোমার বাড়িতে, ভাই বোন, দিদি, দাদা যারা রয়েছে, তাদেরকে ছোট্ট ছোট্ট করে বলতে থাকো যে এই প্র্যাকটিসগুলো দরকার ফর আ সাস্টেনেবল ফিউচার, ফর আ বেটার ফিউচার। তাহলে কিন্তু একটা খুব সুন্দর সুস্থ পৃথিবী আমরা পেতে পারি।